মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে বিএডদের পক্ষে একটি জাজমেন্ট চলে এসেছে। দেখুন, মধ্যপ্রদেশে বিএডদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল এবং সেইটাকে চ্যালেঞ্জ করে মামলা হয় এবং সেখানে সেই মামলাটি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল সুপ্রিম কোর্টের মামলার সাথে। এবার মহামান্য সুপ্রিম কোর্ট 11/8/2023 সালে এনসিটির নোটিফিকেশানটাকে বাতিল করে এবং বলে যে বিএডরা প্রাথমিকের জন্য আর এলিজিবল নয়। তারপরে এই মামলাটি একটি নতুন মোড় নেয় এবং সেখানে ডিএলএডদের পক্ষ থেকে বলা হয় যে তাহলে বিএড যে সমস্ত টিচাররা রিক্রুটমেন্ট হয়ে গেছে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হিসাবে, তাদেরকে এবার বাতিল করা হোক। তারপরে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট থেকে একটি ক্ল্যারিফিকেশন মামলা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং মহামান্য সুপ্রিম কোর্ট গত 8ই এপ্রিল তাদের যে জাজমেন্ট 11/8/2023 সালের সেই জাজমেন্টের একটি ক্ল্যারিফিকেশান দেয় এবং তারা বলেন যে তাদের যে জাজমেন্ট 11/8/2023 সালে দেওয়া হয়েছিল সেটি ইন সার্ভিস টিচারদের জন্য প্রসপেক্টিভ ইন নেচার হবে, কিন্তু সেখানে সার্টেন কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো কি কি? প্রথম কন্ডিশন তারা বলে যে সেখানে যে সমস্ত বিএড টিচাররা অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা কোনো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের যে অর্ডার সেটা প্রসপেক্টিভ হবে না। 2 নম্বর তারা বলেন যে যে সমস্ত বিএড টিচাররা বিভিন্ন রাজ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন তো তাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা বিএড, সেই কোয়ালিফিকেশনটা তাদের স্টেট গভর্নমেন্টের যে রুলস সেই রুলসে থাকতে হবে, অর্থাৎ বিএডদের যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অধিকার সেটা তাদের যে কোয়ালিফিকেশান সেখানে থাকতে হবে। এবং 3 নম্বর হচ্ছে তারা যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টটা অর্থাৎ 11/8/2023 সালের আগে হতে হবে। তো তাহলে তাদের চাকরি থাকবে এবং তাদেরকে 6 মাসের একটি বীজ কোর্স করে নিতে হবে, তো এইটা বলেন। তো এখানে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা ছিল সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট তার উপর ভিত্তি করে। তো তারপরেও কিভাবে তাদের চাকরিটা থাকলো, এক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হওয়া সত্ত্বেও বিএডরা কীভাবে ভ্যালিড হয়ে গেল এবং বিএডরা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে 2022 বিএড টেট পাস প্রার্থীরা তাদেরও কিন্তু যে 2022-এর টেট পাসটা বা 2022-এর টেটে বসতে পারা বা তার ফার্দার প্রসেসগুলো কিন্তু একটি মামলার পরিপ্রেক্ষিতে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হয়েছিল। তো সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে কেস হয়েছে এবং সেখানে বলা হচ্ছে নাকি ডিএলএডদের পক্ষ থেকে এটা দাবি করা হয়েছিল যে তাদের সার্টিফিকেটটা বাতিল করা হবে। তো এক্ষেত্রে এই যে মধ্যপ্রদেশের জাজমেন্ট, এই জাজমেন্টের এই বিষয়টা কিন্তু সেখানে কিভাবে প্রভাব ফেলতে পারে এবং বিএড সার্টিফিকেটটা কি সত্যিই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হওয়া সত্ত্বেও কি ভ্যালিড হবে নাকি ভ্যালিড থাকবে না, সেই বিষয়টাও কিন্তু আমরা শেষে আলোচনা করব। তার ফলে অনুরোধ করবো এই ভিডিওটা দেখার এবং এখানে আমরা মধ্যপ্রদেশের জাজমেন্টটাকে খুব ছোট্ট করে আলোচনা করব এবং সেই বিষয়টা সাবজেক্ট টু আউটকাম যেটা ছিল সেটা থাকা সত্ত্বেও কীভাবে বিএডরা ভ্যালিড হলো সেই বিষয়টা আলোচনা করব। তো দেখুন, এখানে মধ্যপ্রদেশের হাইকোর্টের জাজমেন্টে এই যে 3 নম্বর পয়েন্ট থেকে যেটা বলা হচ্ছে যে এই যে পিটিশন, এই পিটিশনাররা যারা ফাইল করেছিলেন মধ্যপ্রদেশ কোর্টে তারা কী কী রিলিফ চেয়েছিলেন। তারা দেখুন 7-এর 1 নম্বর পয়েন্টে যে রিলিফটা চেয়েছিলেন সেটা হচ্ছে এনসিটির যে 28/6/2018 নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটাকে ইললিগাল হিসাবে ঘোষণা করতে হবে বা বাতিল করতে হবে, এমন তারা রিলিফ চেয়েছিলেন। 7-এর 2-এ তারা যে রিলিফটা চেয়েছেন অনারেবল হাইকোর্টের কাছ থেকে যে বিএডদেরকে প্রাইমারিতে বসার জন্য এলিজিবল করতে হবে। 7-এর 3-এ তারা যেটা বলেছেন যে প্রাইমারিতে শুধুমাত্র বিএসটিসি অর্থাৎ ডিএলএড ক্যান্ডিডেটদেরকেই এলিজিবল করতে হবে একমাত্র। 4 নম্বর পয়েন্টে তারা যেটা বলেছেন যে এই যে পুরো ম্যাটারটাকে সেটাকে অনারেবল অ্যাপেক্স কোর্টের মানে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য ফাইনাল আউটকাম এটা করে রাখতে হবে। 5 নম্বর রিলিফে তারা যেটা চ্যালেঞ্জ করেছেন যে মধ্যপ্রদেশ যে সার্ভিস রুল, সেই সার্ভিস রুলে যেখানে বিএডদেরকে ইনক্লুড করা হয়েছিল 28/6/2018 নোটিফিকেশনের ভিত্তিতে, সেই রুলসটাকেই তারা চ্যালেঞ্জ করেছেন এবং সেটাকে বাতিল করতে বলেছেন। 6 নম্বর পয়েন্টে তারা পুরো এনসিটির যে গেজেট মানে নিয়ে আসা 28/6/2018 সেটাকেই তারা দেখার জন্য বলেছেন কোর্টকে এবং 7 নম্বর পয়েন্টে তারা আদার্স যে কোনো বিষয়কেই তারা গ্র্যান্ট করতে বলেছেন। এবার এখানে 5 নম্বর পয়েন্ট থেকে জাজমেন্টটা আসছে। 5-এর 1 নম্বর পয়েন্টে বিচারপতি বলছেন এখানে যে 28/6/2018 নোটিফিকেশনের ভিত্তিতে ডিএলএডদের পাশাপাশি বিএড টিচারদেরকেও প্রাইমারিতে ইনক্লুড করা হয় এবং তাদেরকে এইভাবে ইনক্লুড করা হয় যে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে। 2 নম্বর পয়েন্টে তারা বলছেন যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার ইন স্টেট অফ মধ্যপ্রদেশের ক্ষেত্রে যে রুলসটা, সেই রুলসে কিন্তু এটাকে ইনক্লুড করে নেওয়া হয়। অর্থাৎ 28/6/2018 যে নোটিফিকেশনের ভিত্তিতে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট তারা প্রাথমিকের জন্য বিএডদেরকে তাদের যে রুলস, সার্ভিস রুলস, সেই রুলসে ইনক্লুড করে নেয়। তো তারপরে সেই গেজেটটা পাবলিশ করে তারা 30/7/2018 সালে। All petitioners in this bunch of writ petitions are holders of diploma in elementary education. None of the petitioners are holders of BEd degree. এই 3 নম্বর এই পয়েন্টটাই হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে বিচারপতি বলছেন যে যারা কোর্টে এসে কেস করেছেন এই পিটিশনারে তারা সবাই হচ্ছে ডিএলএড ডিগ্রি, তারা বিএড ডিগ্রি নিয়ে কেউ অ্যাপ্লাই করেননি, এইটাই কিন্তু বিচারপতি এখানে বলতে চেয়েছেন।
4 নম্বর এতে বলা হয়েছে, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স ইন গভর্নমেন্ট স্কুল ইন স্টেট অফ এমপি ওয়াজ ইস্যুড উইথ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম বিং 21/2022, এবং সেখানে কিন্তু বিএড এবং ডিএলএড কোয়ালিফিকেশান দুটোই ছিল। অর্থাৎ প্রাথমিকের জন্য মধ্যপ্রদেশে 20/1/2020 সালে যে নোটিফিকেশান জারি করা হয় অ্যাপ্লিকেশন করার জন্য, সেখানে বিএড এবং ডিএলএড উভয় কোয়ালিফিকেশানটাই ছিল। এবং প্রত্যেকটা পিটিশনার এবং রেসপন্ডেন্ট, অর্থাৎ যারা বিএড তারা রেসপন্ডেন্ট এবং পিটিশনার হচ্ছে ডিএলএড, তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করেছিল। এবং দ্য ডিভিশন বেঞ্চ অফ রাজস্থান, অর্থাৎ রাজস্থানের ডিভিশন বেঞ্চ 25/11/2021 সালে 28/6/2018 যে এনসিটি নোটিফিকেশান সেটাকে বাতিল করেছিল। এক্ষেত্রে বিচারপতি 7 নম্বর পয়েন্টে খুব ইন্টারেস্টিংলি একটি কথা লিখছেন যে রাজস্থান হাইকোর্টের ক্ষেত্রে কী হয়েছিল, বিএডরা ছিল পিটিশনার, অর্থাৎ রাজস্থান সরকার এনসিটির রুলস মেনে তারা প্রাথমিকে বিএডদেরকে বসতে দেয়নি। তার ফলে বিএডরা কোর্টে গিয়ে কেস করে, সাবসিকুয়েন্টলি ডিএলএডরাও কোর্টে গিয়ে মামলা ফাইল করে তার পরবর্তীতে, কিন্তু প্রাইমারি পিটিশনাররা ছিল বিএড, এবং তার ভিত্তিতে রাজস্থান হাইকোর্ট থেকে কিন্তু বিএডদেরকে বের করে দেওয়া হয় প্রাথমিকের জন্য এবং এনসিটির নোটিফিকেশনটাকে বাতিল করে দেওয়া হয়। তারপরে এখানে 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অনেকগুলো ইন্ট্রিম অর্ডার দেওয়া হয়েছিল বিভিন্ন মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে। সেখানে কি করা হয়েছিল যে রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ দ্য পিটিশনস হেয়ারিন, অর্থাৎ প্রত্যেকটা রিক্রুটমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্টকে এখানে সাবজেক্ট টু আউটকাম করা হয়েছিল সুপ্রিম কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে, যেটা জাজমেন্ট এসছে 11/8/2023 সালে। তো তারপরেও কীভাবে বিএডরা এখানে ভ্যালিড হলো সেটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। তারপরে এখানে বলা হয়েছে দেখুন যে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 4/4/2023 সালে। সেখানে যারা রেসপন্ডেন্ট এবং যারা পিটিশনার তারা প্রত্যেকেই চাকরি পেয়েছেন, সেটা বলা হচ্ছে। তারপরে 11/8/2023 সালে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট আসে এবং সেখানে 25/11/2021 সালে রাজস্থান হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকেই আফেল করা হয় এবং এনসিটি নোটিফিকেশন বাতিল করা হয়। তারপরে 8/4/2024 সালে মানে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট তাদের যে জাজমেন্ট 11/8/2023 সালে সেটাকে তারা ক্ল্যারিফাই করে এবং সেখানে তারা এখানে বলছে পরিষ্কার 11/8/2023 বাই মেকিং দ্য সেম প্রসপেক্টিভ অ্যান্ড অ্যালাউইং দ্য বিএড অ্যাপয়েন্টিস টু বি রিটেন্ড ইন সার্ভিস সাবজেক্ট টু ভেরিয়াস কন্ডিশন এনুমিরেটেড দেয়ারিন। অর্থাৎ অ্যাপেক্স কোর্ট বিএডদের চাকরি করার জন্য তাদের যে মানে বিষয়টাকে সেটাকে প্রসপেক্টিভ করে, অর্থাৎ জাজমেন্টটাকে লাগু করে 11/8/2023 সালের পর থেকে। সেক্ষেত্রে কতগুলো কন্ডিশন এক্ষেত্রে বলে দেন, সেই কন্ডিশনগুলো কী কী। এখানে 1 নম্বর কন্ডিশনে যেটা বলা হয়েছে যে বেনিফিট অফ প্রসপেক্টিভ অপারেশন অফ জাজমেন্ট ডেটেড 11/8/2023 অফ দ্য অ্যাপেক্স কোর্ট shall not be available to such BEd appointees who had approached the court and had made their selections or appointments subject to final outcome of the case instituted by them. Pertinently, since none of BEd appointees are before this court, the said condition is inapplicable. এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই জায়গাটাই কিন্তু বিএডদেরকে বাঁচিয়ে দিয়েছে মধ্যপ্রদেশে, এবং বিএডদের জন্য অন্যান্য যে কোর্টে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হয়ে রয়েছে বিএডরা, তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা একটা অস্ত্র বলা যেতে পারে। এই পয়েন্টটা কি, এখানে বিচারপতিরা বলছেন এবং এখানে একটা বিস্তৃত আর্গুমেন্টও হয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্টে যে এই যে বেনিফিট অফ প্রসপেক্টিভ এইটা কাদেরকে দেওয়া হবে এবং কাদেরকে দেওয়া হবে না। সেক্ষেত্রে এক্ষেত্রে বলছেন যে অ্যাপেক্স কোর্ট থেকে যে বেনিফিট অফ প্রসপেক্টিভ তাদেরকেই দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে না, যে সমস্ত বিএড টিচারদের জন্য সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল না। এক্ষেত্রে বিচারপতিরা বলছেন যে বিএড টিচার যারা বা বিএড যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা যদি নিজেরাই কোর্টে গিয়ে কোনো মামলা না করেন, অর্থাৎ তারা যদি পিটিশনার না হন, এবং তারা যদি পিটিশনার না হন তাহলে অন্য যারা কেউ মামলা যদি করে তাদের বিরুদ্ধে, ধরা যাক এক্ষেত্রে বিএডদের বিরুদ্ধে ডিএলএডরা মামলা করেছে, তাহলে ডিএলএডরা পিটিশনার, তো সেক্ষেত্রে ডিএলএডদের মামলার পরিপ্রেক্ষিতে যদি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয় কোনো মামলা, তাহলে বিএডদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি বিএডরা কোর্টে গিয়ে মামলা করে এবং তার ফলে কোর্ট যদি তাদের মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে যদি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন জয়নিং করায়, তাহলে সেই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন জয়নিংয়ের ফলে তাদেরকে কিন্তু প্রসপেক্টিভ অপারেশনের ক্ষেত্রে আর কনসিডার করা হবে না, তাদেরকে রেট্রোস্পেক্টিভ ইন অপারেশনই দেখা হবে। এক্ষেত্রে মধ্যপ্রদেশে কোনো বিএড অ্যাপয়েন্টি টিচার তারা কিন্তু কোর্টে গিয়ে প্রাথমিকভাবে মামলা করেনি, তারা ছিল রেসপন্ডেন্ট। মামলা করেছিল কারা? মামলা করেছিল ডিএলএডরা। ডিএলএডরা এনসিটি নোটিফিকেশান চ্যালেঞ্জ করেছিল। ডিএলএডরা প্রাথমিকে যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বিএডদেরকে কেন দেওয়া হবে সেইটা বিষয়ে চ্যালেঞ্জ করেছিল, যাতে করে প্রাইমারিতে বিএডদেরকে নোটিফিকেশানে অনুযায়ী যাতে করে বসতে না দেওয়া হয় সেই বিষয়ে তারা চ্যালেঞ্জ করেছিল, এবং তারাই বলেছিল যে এটাকে যাতে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয়। তার ফলে এক্ষেত্রে বিএডদের সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হবে না, এমনটাই বিচারপতি মনে করছেন। এক্ষেত্রে মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতিরা যা মনে করছেন সেটাই কিন্তু আমি বলছি। তো এখানে কিন্তু এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন নিয়ে যেটা বলা হচ্ছিল যে যদি কোনো বিএডদের ওপরে কোনো বিষয় সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন থাকে তাহলে তাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। এক্ষেত্রে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে যেটা বলা হলো যে বিএডরা যদি না কোর্টে গিয়ে তারা পিটিশনার হয়, তার ফলে তাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, যদি না তারা কোর্টে গিয়ে পিটিশনার না হয়। যদি হয় তাহলে সমস্যা থাকবে, যদি না হয় তাহলে সমস্যা থাকবে না। আশা করি এই পয়েন্টটা আপনারা সকলে বুঝতে পেরেছেন।
এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বিএড অ্যাপয়েন্টিজ শ্যাল বি ইন রেগুলার অ্যাপয়েন্টমেন্ট বেসড অন দ্য সিলেকশন অ্যাডভার্টাইজমেন্ট প্রেসক্রাইবিং বিএড অ্যাজ অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে সার্ভিস রুল অনুযায়ী বিএডদের কোয়ালিফিকেশন এটা থাকতে হবে। তো মধ্যপ্রদেশে সেটা ছিল, অর্থাৎ মধ্যপ্রদেশ সরকার বিএড কোয়ালিফিকেশনটাকে যুক্ত করেছিল। তারপরে বলা হচ্ছে যে তাদের জয়নিংটা 11/8/2023 সালের আগে হতে হবে। 2023 সালের পরে 11/8/2023 সালের পরে জয়নিং হলে তাদের চাকরি থাকবে না। এক্ষেত্রে সেটা হয়েছে, অর্থাৎ মধ্যপ্রদেশের জয়নিংটা 11/8/2023 সালের আগেই হয়ে গেছে। তো এই রকম কন্ডিশনগুলো থাকলে কি করতে হবে, এই বিষয়টাকে তাদেরকে একটা ব্রিজ কোর্স করতে হবে। তো এই বিষয়টাই বলা হচ্ছে। তো এখানে 6 নম্বর পয়েন্টে বিচারপতি খুব সুন্দর করে লিখছেন যে a perusal of the pleadings in all these petitions at hand reveal that these petitions have been filed by diploma holders। অর্থাৎ এক্ষেত্রে কি করা হয়েছে, মধ্যপ্রদেশে যে পিটিশনগুলো ফাইল করা হয়েছে সেটা তারা যারা করেছেন তারা কিন্তু ডিপ্লোমা হোল্ডার্স। নান অফ দ্য পিটিশনস ইন দিস পিটিশনস আর বিএড কোয়ালিফিকেশন হোল্ডার্স। অর্থাৎ বিএড কোয়ালিফিকেশন নিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা কিন্তু কেউ এক্ষেত্রে পিটিশন করেননি। দাস দ্য কোয়েশ্চেন অফ পিটিশনার্স বিং অ্যাপ্রিহেন্সিভ অফ বিং আউটস্টেড ফ্রম সার্ভিস অর প্রিভেন্টেড ফ্রম বিং অ্যাপয়েন্টেড ডাজ নট অ্যারাইজ। অর্থাৎ এক্ষেত্রে পিটিশনাররা যে কোশ্চেনটা বা যে প্রশ্নটা তুলছেন বা যে শঙ্কা প্রকাশ করছেন যে তাদের চাকরির নিশ্চয়তা নিয়ে বা তারা চাকরি পাবেন না এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়টা আর অ্যারাইজ হচ্ছে না। especially when majority of the reliefs claimed by petitioner, especially the challenge of NCT notification dated 28/6/2018 having been acceded to the apex court। অর্থাৎ এক্ষেত্রে বিচারপতিরা মনে করছেন যে যারা পিটিশনার রয়েছেন তাদের তো সমস্ত দাবি মহামান্য সুপ্রিম কোর্ট মেনেই নিয়েছেন। তারা তো সেই দাবি মেনে নিয়ে তাদের জন্য এনসিটির নোটিফিকেশন বাতিল করে দিয়েছেন। বিএড আর ডিএড দুটো সমান ডিগ্রি নয় এটাও বলে দিয়েছেন। যারা বিএড করে চাকরি আর ভবিষ্যতে কেউ পাবেন না এটাও বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাদের যে বিষয়গুলো যে তারা যে শঙ্কা প্রকাশ করছেন সেগুলো আর অ্যারাইজ করছে না, এটাই বিচারপতিরা মনে করছেন। ফার্দার অ্যাপ্রিহেনশন এক্সপ্রেসড বাই লার্ন কাউন্সিল ফর পিটিশনস ডিপ্লোমা হোল্ডার্স ইজ দ্যাট দ্য রিটেনশন ইন সার্ভিস অফ বিএড হোল্ডার্স মে অ্যাডভার্সলি অ্যাফেক্ট দেয়ার চান্সেস অফ বিং সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড ডাজ নট হোল্ড এনি ওয়াটার ইন ভিউ অফ দ্য অ্যাপেক্স কোর্ট হ্যাভিং মেড ইটস আর্লিয়ার জাজমেন্ট ডেটেড 11/8/2023 অ্যাজ প্রসপেক্টিভ সাবজেক্ট টু দ্য বিএড। অর্থাৎ এক্ষেত্রে যারা পিটিশনার রয়েছেন ডিএলএড প্রার্থীরা তারা যেটা বলছেন যে বিএডরা যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় তাহলে তাদের অধিকার অ্যাডভার্সলি অ্যাফেক্ট হবে, তারা অধিকার থেকে বঞ্চিত হবে। কিন্তু বিচারপতিরা মনে করছেন যে যেহেতু বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয় 11/8/2023 সালের জাজমেন্টটাকে প্রসপেক্টিভ করেছেন কিছু কিছু কন্ডিশন দিয়ে, এবং সেক্ষেত্রে এই কন্ডিশনগুলো যাদের ক্ষেত্রে মানে বলা যেতে পারে স্যাটিসফাই করবে তো তারা তো সার্ভিসে থাকবেই, এইটাই বিচারপতিরা মনে করছেন। তো এই বিষয়গুলো এখানে বলা হয়েছে, আর এখানে কিছু সেই অর্থে বলা হয়নি। এবং বিচারপতিরা যেটা বলেছেন এই মোটামুটি এই অবজারভেশনটা দিয়ে যে যেহেতু বিএডরা পিটিশনার নয় তার জন্য বিএডদের যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই বিষয়টা তাদের ক্ষেত্রে বর্তাবে না, এবং যেহেতু তাদের যে কোয়ালিফিকেশন সেইটা স্টেট গভর্নমেন্ট তারা মেনে নিয়েছিল এবং তাদেরকে বিএড যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যোগ্যতা সেটা রেখেছিল, এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে যে 11/8/2023 সালের আগে যাদের জয়নিং তাদের কোনো সমস্যা নেই, তো তারা যেহেতু 11/8/2023 সালের আগেই জয়নিং করে গেছিল অতএব তাদের আর কোনো রকম সমস্যা নেই, এটাই মনে করছেন মহামান্য মধ্যপ্রদেশ হাইকোর্টের মানে বিচারপতিরা। তো সেক্ষেত্রে তারা বলছেন যে পিটিশনাররা যে বিষয়গুলো আর্গুমেন্ট করেছেন বা যে রিলিফগুলো চেয়েছেন সেগুলোর অধিকাংশই তো মহামান্য সুপ্রিম কোর্ট মানে তাদেরকে গ্র্যান্ট করেছেন। বিশেষ করে এনসিটি নোটিফিকেশন বাতিল করা আর যাতে করে বিএডরা না বসতে পারে প্রাইমারিতে, এগুলো অধিকাংশই যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট মানে করেছেন রিলিফ দিয়েছেন, তার ফলে এই যে রিলিফ তারা চাচ্ছেন যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনের জন্য বিএডদেরকে বের করে দিতে হবে, এই রিলিফটা কিন্তু আর গ্র্যান্ট করা হচ্ছে না। এবং এই যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই যে বিষয়টা, এইটা যদি ডিএলএডরা কোর্টে গিয়ে কেস করে বিএডদের বিরুদ্ধে তাহলে কিন্তু সেই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনের কোনো গল্পই থাকবে না, যদি না বিএড ক্যান্ডিডেটরা নিজেরা কোর্টে গিয়ে কেস করে। এক্ষেত্রে রাজস্থান হাইকোর্ট এবং পাঞ্জাব হাইকোর্টে যেটা হয়েছিল যে সেখানকার সরকার কী করেছিল, বিএডদেরকে প্রাথমিকে বসতেই দেয়নি এনসিটির নোটিফিকেশনে বিএড যোগ্যতা থাকা সত্ত্বেও। তো সেখানে বিএডরাই কোর্টে গিয়ে কেস করেছিল যে তাদেরকে কেন বসতে দেওয়া হচ্ছে না যেখানে এনসিটির নোটিফিকেশনে তাদেরকে এলিজিবল করা হয়েছে। তো সেই বিষয়ে কি করা হয়েছিল রাজস্থান হাইকোর্ট থেকে যে এনসিটির নোটিফিকেশনটাকেই বাতিল করে দেওয়া হয়েছিল এবং বিএডদেরকে আর বসতে দেওয়া হয়নি, এবং সেই বিষয়টাকেই যেহেতু চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে, অতএব সেখানে যেটা ধরা হচ্ছে যে সমস্ত রাজ্যে বিএডদেরকে বসতে দেওয়া হয়নি বা বিএডদেরকে মানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে অ্যাড করা হয়নি এবং বিএডরা গিয়ে কোর্টে কেস করেছে এবং সেই কেস করার ভিত্তিতে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয়েছিল, সেখানে কিন্তু জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ হবে, অর্থাৎ সেখানে বিএডরা বেরিয়ে যাবে। আদার্স যে সমস্ত রাজ্যে মেনে নিয়ে হয়েছিল যে বিএডদের যোগ্যতা রয়েছে এবং তারা বসতে পারবে এনসিটির নোটিফিকেশন অনুযায়ী, এবং সেখানে ডিএলএডরা কোর্টে গিয়ে কেস করেছে এবং ডিএলএডদের কোর্ট কেস করার ভিত্তিতে তাদের কোর্ট কেসের ভিত্তিতে সেটা সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয়েছিল, অতএব সেই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনের কোনো ভিত্তি কিন্তু নেই, এটা এমনটাই মনে করছেন মহামান্য
মধ্যপ্রদেশের হাইকোর্ট। এবার দেখুন এই বিষয়টা সুপ্রিম কোর্টে কী হবে জানি না, এটা নিশ্চয়ই চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্ট যাবে। তো সেখানে সুপ্রিম কোর্ট আবার ফার্দার কী বলে, আপাতত অর্থে সাবজেক্ট টু আউটকাম থাকা সত্ত্বেও বিএডরা কিন্তু ভ্যালিড এই গ্রাউন্ডে। তো এবার পশ্চিমবঙ্গে আমি আসি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন যেটা বিষয়, পশ্চিমবঙ্গের যে 2022 সালে টেট নেওয়া হয়েছিল সেখানে এনসিটির নোটিফিকেশন মেনে আমাদের রাজ্য সরকার বিএডদেরকেও বসতে দিয়েছিল, এবং যে মূল নোটিফিকেশন সেই নোটিফিকেশনে কোথাও এটা লেখা হয়নি যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন বসতে দেওয়া হচ্ছে। তো পরবর্তীতে কিছু ডিএলএড প্রার্থী এরা কিন্তু কোর্টে গিয়ে কেস করেন, এবং দেখুন এই যে কোর্টের কেস নাম্বার 18/10/2022 সালে যে অর্ডারটি এসছে, এবং এই যে WPA 23/202 অফ 2022, সেখানে তারা কোর্টে গিয়ে কেস করেন উজ্জ্বল হালদার অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তো এরা হচ্ছে ডিএলএড ক্যান্ডিডেট, এরা কোর্টে গিয়ে কেস করেন। এবার দেখুন কোনো বিএড ক্যান্ডিডেট কোর্টে গিয়ে কেস করেছেন কিনা আমার জানা নেই। বিএড ক্যান্ডিডেট বলতে গেলে অর্থাৎ বিএড নিয়ে সে অ্যাপ্লাই করেছে এবং কোর্টে গিয়ে কেস করেছে এমন কিন্তু আমার জানা নেই। তো এনারা নিশ্চয়ই ডিএলএড করেছেন, এবং ডিএলএড করেই তারা অ্যাপ্লাই করেছেন এবং তারা কোর্টে গিয়ে কেস করেছেন। এবং তাদের যে মূল দাবিটা ছিল সেটাই হচ্ছে যে যেহেতু রাজস্থান হাইকোর্ট এনসিটির নোটিফিকেশন বাতিল করে দিয়েছে এবং এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই বিএড ক্যান্ডিডেট যাদেরকে বসতে দেওয়া হচ্ছে টেটে, তাদেরকে যাতে করে না বসতে দেওয়া হয় এবং তাদেরকে বিশেষ করে যাতে করে টেটে না বসতে দেওয়া হয়, এইটাই তাদের ছিল মূল দাবি। এবং এই পুরো বিষয়টাকে কিন্তু সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয়েছিল। দেখুন এখানে বলা হচ্ছে, considering the rival submission and the materials on record, this court make it clear that all the steps taken and to be taken in terms of the said notification dated September 29, 2022 to the writ petition shall abide by the result of the said pending SLP before the Honorable Supreme Court। অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্টের যে এসএলপি, সেই এসএলপি অনুযায়ী কিন্তু সমস্ত কিছু এই স্টেপগুলো নেওয়া হবে। 2022 সালের 29 তারিখে যে নোটিফিকেশান দিয়েছিল আমাদের স্টেট গভর্নমেন্ট যে বিএডদেরকে বসতে দেওয়া হচ্ছে তার ভিত্তিতে। তো এখানে দেখুন এই যে রিট পিটিশন, এই রিট পিটিশনটা তো করা হয়েছে ডিএলএডদের পক্ষ থেকে। তাহলে অ্যাকর্ডিং টু এমপি হাইকোর্ট জাজমেন্ট, যে এখানে যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করা হয়েছিল, এই বিষয়টা কিন্তু বিএড কোনো ক্যান্ডিডেট যেহেতু এক্ষেত্রে মানে তারা যেহেতু মামলা করেননি, তাদের মামলার প্রেক্ষিতে যেহেতু করা হয়নি, তাহলে এইটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এক্ষেত্রে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যদিও আমি আইন সম্পর্কে অতটা ভালো বুঝি না, বাট এটাই মনে হচ্ছে। তো এবার দেখুন পরবর্তীতে এই যে ম্যাটারটার উপর ভিত্তি করে একটা নোটিফিকেশনও জারি করে আমাদের মানে পশ্চিমবঙ্গ মানে প্রাইমারি বোর্ড, তারা যেটা বলে যে পুরো প্রসেসটাই থাকবে সাবজেক্ট টু আউটকাম বিএডের যে বিষয়টা। এবং দেখুন এই যে বিএড সার্টিফিকেটটা যেটা ক্যান্সেলেশন করার জন্য যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে মানে এই বিএড সার্টিফিকেটটা কিন্তু ইস্যু হয়ে গেছিলো 11/8/2023 সালের আগেই, অর্থাৎ এনসিটির যে নোটিফিকেশন সেটা ক্যান্সেল করার আগেই কিন্তু ইস্যু হয়ে গেছিলো। এবং আরেকটি বিষয়, এই যে প্রসপেক্টিভ এবং রেট্রোস্পেক্টিভ এই পুরো বিষয়টাকে যে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র বিএড অ্যাপয়েন্টি টিচারদের জন্য, অর্থাৎ টেট যারা পাশ করেছেন তাদের জন্য কিন্তু কি হবে এই বিষয়টা কিন্তু আমি অন্তত মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে খুব একটা ভালো করে পাইনি। আমি দেখেছি যে প্রসপেক্টিভ যে বিষয়টা বলা হয়েছে এটা অনলি ইন সার্ভিস বিএড অ্যাপয়েন্টেড টিচারদের জন্য, বা রেট্রোস্পেক্টিভ এই বিষয়টা। এবং সেখানেও 3টে কন্ডিশন বলা হয়েছিল। প্রথম কন্ডিশন, কোনো সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন থাকা চলবে না। দ্বিতীয় কন্ডিশন, কোয়ালিফিকেশন হিসাবে থাকতে হবে। তৃতীয় কন্ডিশন হচ্ছে যে 11/8/2023 সালের আগেই প্রসেস কমপ্লিট থাকতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি এই বিষয়টাকেই যদি 2022 সালের টেট সার্টিফিকেটের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখব কি প্রথম কন্ডিশন যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন, একদমই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন ছিল, কিন্তু সেটা বিএডদের করা মামলার প্রেক্ষিতে ছিল না, সেটা ছিল ডিএলএডদের করা মামলার প্রেক্ষিতে। অতএব এই কন্ডিশন মধ্যপ্রদেশ হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী এই কন্ডিশনটা থাকছে বলে মনে হচ্ছে না। 2 নম্বর কন্ডিশন যে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশনটা থাকতে হবে। অতএব আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং বোর্ড তারা টেটে বসার জন্য যোগ্যতা মানের ক্ষেত্রে বিএডটাকে রেখেছিল। এবং 3 নম্বর মানে হচ্ছে কন্ডিশন হচ্ছে যে প্রক্রিয়াটা কমপ্লিট থাকতে হবে 11/8/2023 সালের আগে। তো সেক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে 11/8/2023 সালের আগে। তো ভ্যালিড না ইনভ্যালিড সেটা বিচারাধীন রয়েছে। পরবর্তীতে এটা নিয়েও কোর্টে কেস রয়েছে, মহামান্য জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে এই নিয়ে কেস হয়েছে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা বিএড টেট পাস সার্টিফিকেট যদি ভ্যালিডও হয়, তাহলে কি তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন? একদমই পাবেন না। অতএব তাদের চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করছে তারা ফার্দার আবার ডিএলএড করবে কি করবে না তার উপরে। দেখুন টেট পাস এবং অ্যাপয়েন্টমেন্ট এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। আপনি টেট পাস করলেই মানে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। টেট পাস শুধুমাত্র রিক্রুটমেন্টের জন্য একটা কোয়ালিফিকেশন, এইটাই। এর পরবর্তী কোয়ালিফিকেশনগুলোর মধ্যে আপনি যদি না পড়েন, তাহলে কিন্তু আপনার টেট পাস সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি নেই। তাহলে টেট পাস সার্টিফিকেটটা আপনার তখনই ভ্যালিড হবে যখন আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা থাকবে। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি, যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে 11/8/2023 সালের পরে, যে আপনাকে টেট পাস করতে হবে, তার পাশাপাশি আপনাকে ডিএলএড করে রাখতে হবে। তাহলে যারা বিএড টেট পাস করেছেন, যদি তাদের সার্টিফিকেট ভ্যালিডও হয়, তবুও কিন্তু তাদেরকে ডিএলএড না করলে তাদের কোনো গল্পই নেই। অর্থাৎ বিএড করে আপনি টেট পাস সার্টিফিকেট নিয়ে নতুন করে প্রাইমারি রিক্রুটমেন্টে আর বসতেই পারবেন না। আবার এমনও হতে পারে যে তাদের বিএড পাস সার্টিফিকেট যেটা রয়েছেন সেটাকে মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে ইনভ্যালিডও করে দিতে পারেন।
তারা অন্য কোনো ফাইন্ডিংস দিতে পারেন, বা যেটা এমপি হাইকোর্টের জাজমেন্টে যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশনের যে ক্লারিফিকেশনটাকে দেওয়া হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট হয়তো সেই ক্লারিফিকেশনটাকে নাও মানতে পারেন। তারা হয়তো বলতে পারেন যে না, এই আমরা যে অবজারভেশনটা দিয়েছেন হাইকোর্ট, সেই অবজারভেশনটাকে আমরা মানবো না। তো সেক্ষেত্রে বিএড টেট পাস সার্টিফিকেট আবার ইনভ্যালিডও হয়ে যেতে পারে। বাট আমি বলবো যে আপাতত অর্থে এমপি হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে বিএড পাস যে সার্টিফিকেট, যেটা নিয়ে কেস চলছে আপাতত অর্থে, সেই বিষয়টার জন্য একটা অস্ত্র বা একটা বলা যেতে পারে একটা পয়েন্ট উঠে এসেছে বিএডদের পক্ষে। তো এক্ষেত্রে দেখুন, টেটের যে সার্টিফিকেট, আমি আবারও বলছি, এটা ভ্যালিড থাকবে কি ইনভ্যালিড থাকবে সেটা আমি বলার কেউ নয়, এটা মহামান্য বিচারপতি তারা ঠিক করবেন, যেহেতু এটা মামলা হয়ে গেছে অলরেডি এবং সেটা বিচারাধীন অবস্থায় রয়েছেন। যারা ডিএলএড করেছেন তারা নিশ্চয়ই দাবি করবেন যে এই টেট সার্টিফিকেটটা যাতে বাতিল করা হয়। আর যারা বিএড করেছেন তারা নিশ্চয়ই এটা চাইবেন যে তারা ভবিষ্যতে ফার্দার আবার যদি ডিএলএড করেন, তার জন্য এই সার্টিফিকেটটা যাতে ভ্যালিড থাকে। তো এক্ষেত্রে দুই পক্ষের লড়াই চলবে, তাদের পক্ষে বিপক্ষে নানান পয়েন্ট উঠে আসবে। এক্ষেত্রে বিএডদের এই পয়েন্টটা নিশ্চয়ই পক্ষে যাবে যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন করার ক্ষেত্রে যে বিষয়টা ডিএলএডের এতদিন তুলছিলেন, যে দেখুন বিএড পাস যারা করেছেন তাদের সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন হয়ে আছে, অতএব তাদের আর কোনো বাঁচার রাস্তাই নেই। সেক্ষেত্রে এমপি হাইকোর্ট একটা অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে যে এই সাবজেক্ট আউটকাম অফ দ্য রিট পিটিশন বিষয়টা ডিএলএডদের করা মামলার প্রেক্ষিতে হয়েছিল, বিএড ক্যান্ডিডেটদের করা মামলার প্রেক্ষিতে হয়নি। তো এই হচ্ছে বিষয়, পুরো বিষয়টা আমি ডিসকাস করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।